আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলার স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ডাক্তার বাড়িতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার দিনা লাইলা হোসেন। দর্শক, আজকে আমাদের রমজানের প্রথম দিন। সবাইকে রমজানের মোবারকবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের বাঙালি জাতির প্রাণের প্রোগ্রাম শুভ নববর্ষ 1428। আজ আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন। আজকে আমরা আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে নাক কান গলার ক্যান্সার এর প্রতিরোধ ও প্রতিকার। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য নাক কান গলার চিকিৎসক প্রফেসর ডাক্তার শেখ নুরুল ফাত্তার রুমি স্যার। স্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগীয় প্রধান হিসেবে আছেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। শুভ নববর্ষ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ তোমাকে ডক্টর ডিনা, তোমাকে ধন্যবাদ। আমি আজকে আমাদের এই ডাক্তার বাড়ি অনুষ্ঠানের যারা সবাই দর্শক রয়েছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। বিশেষ করে আজকে আমাদের পহেলা নববর্ষ 1428 নতুন বছর শুরু হলো। করোনার ক্রান্তি লগ্নে যখন বিশ্ব আজকে বিপর্যস্ত, সেই সময় আমরা নতুন আশা উদ্যোগ নিয়ে আমরা করোনা মোকাবিলার চেষ্টা করে যাচ্ছি। সেই সাথে আজকে আমাদের পবিত্র মাহে রমজান শুরু হলো। আজকে আমাদের রমজান আমরা রোজা রেখেছি। রমজানের ত্যাগ, তিতিক্ষা এবং সংযম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সেই ত্যাগ, তিতিক্ষা এবং সংযমের শিক্ষা নিয়ে আমরা করোনাকে মোকাবেলা করবো এই আশা করছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। ধন্যবাদ স্যার। স্যার অনেক সুন্দর করে বললেন আমাদের রমজানের সংযম, এই সংযমটাকে আসলে আমরা এই লকডাউনে কাজে লাগাতে হবে। আমাদের স্বাস্থ্যবিধিটা মেনে চলতে হবে। স্যার, তাহলে আমরা আমাদের আলোচনাতে চলে যাই। আজকের যে বিষয় স্যার, আমাদের নাক কান গলার ক্যান্সার। স্যার, আমরা এই হেড নেক ক্যান্সার যেটা আমরা বলি, তো স্যার আমরা এই নাক কান গলার ক্যান্সার বা হেড নেক ক্যান্সার বলতে আসলে কমন ভাবে কোন কোন ক্যান্সার গুলাকে বুঝি, বা এই ক্যান্সার গুলাকে স্যার একসাথে কেন বলা হয়? ধন্যবাদ তোমাকে। আসলে ক্যান্সার শব্দটি মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করে দেয়। আমরা যখন আমাদের রোগীদের সাথে কথা বলি, রোগীদের হিস্ট্রি নেই, বিভিন্ন অসুখ বিসুখ সম্বন্ধে বলি, রোগীদের মধ্যে একটা কাজ করে, ভয় কাজ করে। ক্যান্সার মানে তারা মনে করে যে নো অ্যান্সার। আগে যখন আমরা ছোটবেলায় ছিলাম বলতাম ক্যান্সার নো অ্যান্সার, কিন্তু এখন আমি এবং আমরা আমাদের রোগীদেরকে বারবার করে বলছি যে আপনারা ক্যান্সার নো অ্যান্সার। এখান থেকে আমরা এখন বলতে চাই ক্যান্সার ইয়েস মেনি মেনি অ্যান্সার। অর্থাৎ ক্যান্সারের অনেক কিছু অ্যান্সার তৈরি হয়ে গেছে। অর্থাৎ ক্যান্সারের চিকিৎসা অনেক অনেক কিছু দিগন্ত উন্মোচিত হয়েছে। সুতরাং ক্যান্সার মানে এখন আতঙ্ক নয়, ক্যান্সার মানে এখন মৃত্যু নয়, ক্যান্সার মানে এখন বিভীষিকা নয়। সে একইভাবে যেমন সারা শরীরে ক্যান্সার রয়েছে, তেমনি আমি একজন নাক কান গলা বিশেষজ্ঞ। আমাদের যে হেড নেক এরিয়া রয়েছে সেখানে আমাদের প্রায় সারা শরীরে 30% ক্যান্সার রয়েছে হেড নেকের মধ্যে। যদি আমরা একটা নাম বলি, যেমন মনে করি, আমি মনে করছি আমার যে লিপ, ঠোঁট, এখানে ক্যান্সার হতে পারে, আমার মুখের ভিতরে ক্যান্সার হতে পারে, আমার নাকে ক্যান্সার হতে পারে, আমার স্কিনে হতে পারে, আমাদের এখানে লালা গ্রন্থি রয়েছে যেটা বলছি আমরা স্যালিভারি গ্ল্যান্ড, সেখানে ক্যান্সার হতে পারে। আমাদের সামনে রয়েছে, গলার সামনে রয়েছে থাইরয়েড, থাইরয়েড গ্ল্যান্ড, সেখানে ক্যান্সার হতে পারে। তারপর আমাদের যে শ্বাসনালী, এই নাক থেকে শুরু হয়ে শ্বাসনালী, আমরা বলছি যে ট্র্যাকিয়া, উপরে ল্যারিংস, তারপরে ট্র্যাকিয়া, এই ল্যারিংসে ক্যান্সার হতে পারে। তেমনি ভাবে আমাদের খাদ্য নালী যে উপরের অংশ যেটা আমরা বলছি ফ্যারিংস, সেখানে ক্যান্সার হতে পারে। ইসোফেগাস বা খাদ্যনালী আপার পার্টে ক্যান্সার হতে পারে। এগুলো সব হচ্ছে আমাদের একটা এই হেড নেকের ক্যান্সারের মধ্যে রয়েছে। তার মধ্যে রয়েছে আবার টনসিল, যেটা আমাদের খুব একটা কমন অসুখ, টনসিলাইটিস। সেটা একটা ইনফ্লামেশন বা প্রদাহ, কিন্তু সেই টনসিলও মাঝে মাঝে ক্যান্সার হতে পারে। তেমনি নাক রয়েছে, নাকে আমরা বলি যে আমরা সবাই বলি কি নাকে সাইনোসাইটিস, সাইনোসাইটিস বলছি। তেমনি নাকে যে সাইনাস, সেখানেও কিন্তু ক্যান্সার হতে পারে। তারপরে নাকের পিছনে একটা জায়গা রয়েছে, আমরা বলছি ন্যাজোফ্যারিংস,
সেখানেও ন্যাজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার হতে পারে। অর্থাৎ আমরা যদি কমন ভাবে চিন্তা করি, হেড নেক ক্যান্সার কমন কি, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে থাইরয়েড ক্যান্সার, একটা ল্যারিঞ্জিয়াল ক্যান্সার, একটা ওরাল ক্যান্সার, টাং ক্যান্সার, সাইনোনাজাল ক্যান্সার ইত্যাদি ইত্যাদি। এখন এই ক্যান্সার গুলো কিছু রয়েছে বিনাইন, কিছু রয়েছে একদম ক্যান্সার, যেমন সেভাবে ভাগ করে চলি। হ্যাঁ, আমরা এখন জানলাম মোটামুটি কয়েকটা ক্যান্সারের নামগুলো বললাম। ঠিক আছে স্যার দিনা? ধন্যবাদ আপনাকে। জি স্যার, অনেক ধন্যবাদ। হেড নেক ক্যান্সার গুলা কি কি ধরনের হতে পারে স্যার খুব সুন্দর করে একদম আলাদা আলাদা করে নাক, মুখগহ্বর, গলা এবং সেখানে যেসব গ্ল্যান্ড আছে, স্যালাইভারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, সবকিছু আলাদা আলাদা করে বললেন। তো স্যার, যেটা আপনি আপনার কথার প্রসঙ্গে আমরা জানতে পারলাম যে সবচেয়ে কমনলি এবং বিরাট অংশ জুড়ে আছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সার। তো সেটা সম্পর্কে যদি আপনি আমরা জানতে চাই, প্রথমে জানতে চাই যে এ ধরনের ক্যান্সারে স্যার রোগীরা সাধারণত কি ধরনের সিমটম নিয়ে আসতে পারে আপনাদের কাছে? ধন্যবাদ। আসলে থাইরয়েডের যে একটা অসুখ, থাইরয়েড একটা গ্ল্যান্ড, গলার সামনে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে। এই থাইরয়েড গ্ল্যান্ডের ওজন হচ্ছে 20 থেকে 25 গ্রাম। এটা আমাদের সবারই রয়েছে শরীরে। এই থাইরয়েড গ্ল্যান্ড আমাদের রক্তে থাইরয়েড হরমোন সরবরাহ করে। আমাদের দেখা যায় অনেক অংশ, বিরাট একটা মানুষের একটা অংশ থাইরয়েডের হরমোনের সমস্যা নিয়ে ভোগে তারা, এবং তাদেরকে তারা নিয়মিত এন্ডোক্রাইনোলজিস্টের কাছে, অর্থাৎ হরমোন বিশেষজ্ঞ অথবা মেডিসিন বিশেষজ্ঞ অথবা সাধারণ জিপি, তারাও তাদেরকে চিকিৎসা করছে। তারা হরমোনের ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে চিকিৎসা করছে। কিন্তু এদের একটা বড় অংশ কিন্তু আসলে মানে হয়তোবা কোনো কারণে তাদের গলাতে কোনো আলট্রাসোনোগ্রাম করা হয় না। যখনই একটা মানুষ থাইরয়েডের সমস্যায় আক্রান্ত থাকে এবং সে যদি বলে যে আমার ঢোক গিলতে কেমন লাগছে, গলায় যখন আমি ঢোক গিলবো, ঢোক গিলতে বাড়ছে, গলায় কি যেন আটকে যাচ্ছে, একটু ভারী লাগছে গলাটা, এটা হতে পারে ক্যান্সারের, থাইরয়েড ক্যান্সারের প্রতি প্রাথমিক লক্ষণ। অথবা গলার স্বর যদি ভেঙে যায় তাহলেও হতে পারে। অর্থাৎ যদি আমরা থাইরয়েডের আক্রান্ত মানুষদের, যারা থাইরয়েডের হরমোনের চিকিৎসা নিচ্ছেন, যদি আমরা গলায় একটা থাইরয়েড আলট্রাসোনোগ্রাম করি, অর্থাৎ আলট্রাসোনোগ্রাম অফ নেক করি, তাহলে আমরা দেখতে পারবো যে থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়েছে কিনা। থাইরয়েড গ্ল্যান্ড যদি বড় হয়ে থাকে, এক সময় একদম ডিফিউজ বড় হয়ে থাকে, অথবা বড় হয়েছে কিন্তু তার মধ্যে আবার ছোট ছোট নোডিউল বা গুটি হতে পারে, ছোট ছোট নোডিউল বা গুটি হতে পারে। যদি ডিফিউজ থাইরয়েডটা বড় হয়, সেটা কিন্তু অনেক সময় ওষুধ দ্বারা আস্তে আস্তে কমে আবার ছোট হয়ে যেতে পারে। কিন্তু যদি ওয়ান্স দেয়ার ইজ নোডিউল, যদি নোডিউল হয়ে থাকে থাইরয়েড গ্ল্যান্ডের ভেতরে, সেগুলো খুবই ঝামেলাপূর্ণ, সেগুলো কমতে চায় না। আমরা অনেক সময় তখন থাইরয়েডের যে গ্ল্যান্ডে আমরা একটা সুই দিয়ে রস নিয়ে এখানে পরীক্ষা করি, আমরা বলি এফএনএসি। এফএনএসি পরীক্ষা করলে আমাদেরকে বলে দিবে যে ওরা এটা কি থাইরয়েডের সাধারণ নোডুলার গয়টা নাকি থাইরয়েডের টিউমার বা থাইরয়েডের ক্যান্সার। অর্থাৎ খুব সহজেই এফএনএসি করলে আমরা জানতে পারছি এটা থাইরয়েডের ক্যান্সার কিনা। তাহলে থাইরয়েড ক্যান্সারের লক্ষণ কি হতে পারে? গলা একটু আটকে আছে, গলায় ভাল লাগছে, ঢোক দিতে অসুবিধা হচ্ছে, এটা হতে পারে। অথবা রোগী বলতে পারে আমার গলাটা একটু ফোলা দেখা যাচ্ছে, আমার গলার সামনে একটু ফুলে আছে, এটা হতে পারে। রোগী বলতে পারে আমার তার ওজন কমে যাচ্ছে, খাওয়ায় অনীহা অরুচি হতে পারে। তারপরে থাইরয়েডের হরমোনের প্রবলেমের কারণে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো দেখা যেতে পারে। এসবই হচ্ছে থাইরয়েডের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। স্যার, থাইরয়েড ক্যান্সার নিয়ে যদি রোগী আসে, তাহলে আমরা কি রোগীদের জন্য মানে সিমটম নিয়ে আসার পরে স্যার আপনি তো বললেন যে কনফার্ম করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করব, তার পাশাপাশি এফএনএসিও করব। কনফার্ম হয়ে যাওয়ার পরে এই থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারের জন্য চিকিৎসার ধাপে সার্জারি এবং পাশাপাশি কি স্যার কেমোথেরাপি বা রেডিওথেরাপি আছে, নাকি সার্জারিতেই রোগীরা ভালো হয়ে যেতে পারে? আমরা আসলে আমি যদি আরো মেডিকেলের ভাষায় বলতে চাই, আমরা অনেক সময় যখন এখানে ফেসবুকে বা ইউটিউবে যখন আমরা অসুখ বিসুখ নিয়ে কথাবার্তা বলি, সেখানে আমাদের অনেক সাধারণ রোগীরা থাকে, তারা হয়তো মেডিকেলের টার্ম গুলো স্পেসিফিক তারা বুঝতে পারে না। সেই জন্য আমরা সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করি।
আর মাঝে মাঝে আমরা কিছু মেডিকেল টার্মও ইউজ করি। এখন থাইরয়েড ক্যান্সার অনেকগুলো হতে পারে, প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, তারপর মেডুলারি কার্সিনোমা, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, লিম্ফোমা ইত্যাদি আছে। এখন নর্মালি আমরা কি মনে করি যে বেশি কমন হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা, এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা। এখানে আমরা করি কি, সাধারণত আমরা থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে আমরা প্রথমে সার্জারি বা অপারেশন করি। অপারেশন করে আমরা বেশিরভাগ ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডটা আমরা ফেলে দেই। যখন আমরা গ্ল্যান্ডটা ফেলে দিব তখন কিন্তু তার আর থাইরয়েড গ্ল্যান্ড, শরীরের থাইরয়েড গ্ল্যান্ড রইলো না। তখন তাকে আমরা কৃত্রিম ভাবে আমরা তাকে থাইরয়েড হরমোন আমরা ট্যাবলেট আকারে মুখে মুখে দেব। সারা জীবন সে থাইরয়েডের হরমোন, সরি হ্যাঁ, সে তাকে সারা জীবন থাইরয়েডের হরমোনের ট্যাবলেট খেতে হবে। কিন্তু আমরা করি কি, অপারেশন করার পরে অনেক ক্ষেত্রে আমরা বলি এক ধরনের বিশেষ চিকিৎসা রয়েছে, সেটাকে বলা হচ্ছে যে রেডিও আয়োডিন অ্যাবলেশন। অর্থাৎ আমরা তাকে একটা রেডিও আয়োডিন যেটা আমরা বলি একটা ক্যাপসুল খাইয়ে দেই, সেটাকে আমরা তাকে খাওয়ানো হয়। তাকে একটা একটা বদ্ধ পরিবেশে একা একটা জায়গায় রাখা হয়, তাকে তেজস্ক্রিয় রেডিও আয়োডিন খাইয়ে দেই। অর্থাৎ প্রথমে আমরা অপারেশন করলাম, অপারেশন করার পরে তাকে আমরা রেডিও আয়োডিন অ্যাবলেশন করলাম, তাকে আমরা একটা সুনির্দিষ্ট জায়গায় 5 দিন 7 দিন রেখে দিলাম। পরবর্তীতে সারা জীবন সে থাইরয়েডের হরমোন ট্যাবলেট খাবে এবং উনি আমাদের কাছে মাসে মাসে প্রথম দিকে, পরবর্তীতে 3 মাস পর পর, তারপরে 6 মাস পর পর, তারপরে বছরে একবার করে ফলো আপে থাকবে। অর্থাৎ রোগী কিন্তু আমাদের সাথে যোগাযোগ রাখবে। আমরা একটু স্পষ্ট ভাষায় বলতে চাই, এই যে থাইরয়েডের হরমোনের চিকিৎসা করলে, আমি তো বলি যদি প্রাথমিক অবস্থা আসে 100% ভালো হয়েছে, একদম 100% ভালো থাকে রোগী, সেই রোগী ভবিষ্যতে সবকিছুই তার সম্ভব। অর্থাৎ থাইরয়েডের হরমোনের ক্ষেত্রে আমরা সাধারণত আমরা সার্জারি করলাম, থাইরয়েড সার্জারি, রেডিওআয়োডিন অ্যাবলেশন এবং লং টার্ম থাইরয়েড হরমোন। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে আর তার সাথে আমরা আরেকটা কাজ করি, যখন থাইরয়েড অপারেশন করে ফেলে দিচ্ছি তখন আমরা চেক করি যে এই থাইরয়েডের ক্যান্সারটা ডেকে যে লিমনোড আছে, লিমনোডে গিয়েছে কিনা। সেক্ষেত্রে আমরা অনেক সময় সিলেক্টিভ ডেক ডিসেকশন করি, লিমনোড গুলো ফেলে দিই। সাধারণত এটা করলেই চলে। ইউজুয়ালি এখানে আমাদের সেই ক্ষেত্রে আমাদের আসলে কেমোথেরাপি সাধারণত লাগে না। ধন্যবাদ। স্যার, একজন দর্শক প্রশ্ন করেছে যে মুখ গহ্বরের যে ক্যান্সার, এই ক্যান্সার প্রতিরোধের জন্য আমরা কি কি করতে পারি? মুখের ভিতরে যে ক্যান্সার। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ কোশ্চেনটির জন্য। আসলে আমাদের যে মুখ গহ্বরের ভিতরে যে ক্যান্সার গুলো হচ্ছে, কেন হচ্ছে? নাম্বার 1 হচ্ছে পুওর ওরাল হাইজিন। আমাদের মুখের ভিতরে যদি স্বাস্থ্যটা ভালো না থাকে, এখন আমাদেরকে নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। আমাদেরকে অবশ্যই আমরা কি হলে আমাদের মুখ গহ্বরে ক্যান্সার হতে পারে, আমরা কিন্তু আসলে আমাদের কথাবার্তা এখন আমরা একবারও বলে দেয় যে কি কি ফ্যাক্টরস ক্যান্সারের জন্য কাজ করে থাকে। আমরা বলে থাকি যে ক্যান্সারের জন্য অনেক ক্ষেত্রে আমরা কারণ জানতে পাই না, কখনো কখনো আমরা কিছু 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 ফ্যাক্টরকে মনে করি ক্যান্সারের জন্য দায়ী। আমাদের হেড নেক ক্যান্সারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে স্মোকিং বা ধূমপান। 80% কারণ হচ্ছে এই যে 75% ধূমপান। আর তার সাথে কেউ অ্যালকোহল খেয়ে থাকে। যদি কোনো ব্যক্তি অ্যালকোহল এবং ধূমপান, মদ পান এবং ধূমপান একসাথে চালিয়ে যায়, তাহলে তার এটা আরো বেড়ে যায়। আমেরিকান স্টোন কেটার ইনস্টিটিউট যেটা আছে, তারা রিসার্চ করছে, আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশে রিসার্চ করছে, এবং এমনকি বাংলাদেশেও কিন্তু এখন আমরা কিছু কিছু গবেষণা কাজ করছি। তাহলে আমাদের বলতে হবে এক কথায়, ধূমপান একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অ্যালকোহল 3 নম্বর হচ্ছে পান, তামাক, পান যে আমরা পান খাচ্ছি, তারপরে আমরা টুইং টোবাকো, আমরা চাবি তামাক যদি খাই, তারপরে জর্দা, খৈনি, এগুলো সবই খারাপ। সেই সাথে আর একটা জিনিস ফ্যাক্টর এসেছে, সেটা হচ্ছে একটা ভাইরাস আসছে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, HPV। এটা অনেকগুলো স্ট্রেন রয়েছে, বিশেষ করে 18 and 16।
এগুলো আমাদেরকে ওরাল ক্যান্সার করতে সাহায্য করতে পারে। তারপরে আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডেফিসিয়েন্সি, এটা একটা ফ্যাক্টর হতে পারে। তারপরে যেই মানুষের ইমিউনিটি কম, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারও ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তারপর আমরা বলেছি যারা প্রচুর শুধু মাংস খায় তাদেরও ক্যান্সার বেড়ে যায়। অর্থাৎ যদি আমরা ক্যান্সারের প্রতিকার চিন্তা করি মানে কি করলে আমার না হতে পারে, নাম্বার 1 হচ্ছে আমি ধূমপান করব না। নাম্বার 2 হচ্ছে আমি পান একদমই খাবো না, সিগারেট খাবো না, পান খাবো না, মদ খাবো না, জর্দা খৈনি ব্যবহার করব না। তারপরে আমার যাতে ওই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা না হয় সে ব্যাপারে সতর্ক থাকবো, আমরা সেফ সেক্স থাকবো। আর আমরা আমাদের প্রচুর পরিমাণে পানি খাবো, প্রচুর পরিমাণে আমরা ভিটামিন সি, সবুজ শাকসবজি, সতেজ শাকসবজি খাবো। তারপরে আমরা নিয়মিত হাঁটাচলা করবো, শারীরিক পরিশ্রম করব, আমাদের ডায়াবেটিস হাইপারটেনশন আমরা কন্ট্রোল রাখবো। অর্থাৎ সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা ক্যান্সার থেকে হয়তোবা দূরে থাকতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। দর্শক, আশা করি আপনি একটা প্রশ্নের উত্তর পেয়েছেন, সাথে আমরাও সবাই জানতে পারলাম যে আসলে আমরা যদি একটা হেলদি লাইফস্টাইল লিড করি, সব প্রথমত হচ্ছে ওরাল হাইজিন মেনটেন করার পাশাপাশি যেসব বদ অভ্যাসগুলো আছে এগুলো যদি অ্যাভয়েড করি, সেই ক্ষেত্রে আমরা দেখা যাবো যে এইসব মুখ গহ্বরের ক্যান্সার বা হেড নেক এরিয়া যে ক্যান্সার গুলা হয় এই ক্যান্সার গুলা থেকে আমরা দূরে থাকতে পারবো। তো স্যার, আমাদের থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে জানলাম, এছাড়া আরেকটা ক্যান্সারের কথা আপনি বলেছিলেন যে নাসোফ্যারিংস ক্যান্সার, ল্যারিঞ্জিয়াল ক্যান্সার। সেই সময় স্যার ওইসব জায়গার ক্ষেত্রেও রোগীরা কি ধরনের সিমটম নিয়ে আসতে পারে? তার আগে একটু জানতে চাই স্যার, এসবের বয়সের কি কোনো ব্যাপার আছে? কোন বয়সে প্রিভ্যালেন্স বেশি, বা মানে সেক্সের ক্ষেত্রে মেল ফিমেল কাদের প্রিভ্যালেন্স বেশি, সেটাও যদি সাথে বলে দিতেন। একদম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সাধারণত বলে থাকি ক্যান্সার কিন্তু একটু বয়স্কদের হয়ে থাকে, এটা আমাদের একটা ব্রড হেডিং, আমরা বলি ক্যান্সারটা একটু বয়স্কদের হয়ে থাকে, এটা নর্মাল। কিন্তু আমরা এটাও বলে থাকি কিছু কিছু ক্যান্সার ছোট মানুষেরও হয়, অল্প বয়সেও হয়ে থাকে। যেমন আমাদের আছে যে থাইরয়েড ক্যান্সার, থাইরয়েড ক্যান্সারটা সাধারণত আমাদের অ্যাডাল্টে বেশি হচ্ছে, এমনকি এটা আবার কম বয়সেও আসতে পারে, 12, 13, 14, 15 বছরেও আমরা কিন্তু থাইরয়েড ক্যান্সার পেতে পারি। তেমনি ভাবে একটু আগে তুমি বলেছো যে একটা ক্যান্সারের নাম হচ্ছে ন্যাজোফ্যারিংস, নাকের একদম ভেতরে পিছন দিকে একটা জায়গা রয়েছে, এটাকে বলা হচ্ছে ন্যাজোফ্যারিংস, যেখানে অ্যাডেনয়েড থাকে। অ্যাডেনয়েড সম্বন্ধে আমরা কম বেশি জানি, ছোট বাচ্চাদের অ্যাডেনয়েডের সমস্যা হলে মুখ হা করে ঘুমায়, শ্বাসে কষ্ট হতে পারে, অ্যাডেনয়েড যেটা আছে। অর্থাৎ যেখানে ন্যাজোফ্যারিংস আছে সেই ন্যাজোফ্যারিংসে ছোট বাচ্চাদের অ্যাডেনয়েড হয়ে থাকে। একইভাবে নেজোফ্যারিংসের সেই জায়গাতেই দেখা যায় যে অনেক সময় এক ধরনের টিউমার ডেভেলপ করে, একটা ক্যান্সার ডেভেলপ করে, সেটাকে আমরা বলছি ন্যাজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। এই ন্যাজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা এটাও কিন্তু বয়স্কদেরও হতে পারে, তেমনি অল্প বয়সেও হতে পারে। অর্থাৎ আমরা রাফলি আমরা বলি যে ক্যান্সারটা এজেড পিপলে হয়, বয়স্কদের হয়ে থাকে। কিন্তু আমরা আবার বলি যে কোনো কোনো ক্যান্সার বাই মোডাল এইজ প্রেজেন্টেশন, অর্থাৎ দুই প্রান্তিকেই হতে পারে, বেশি বয়সে হতে পারে, অল্প বয়সে হতে পারে। তার মধ্যে অল্প বয়সে যেমন কি হতে পারে, থাইরয়েড কার্সিনোমা হতে পারে, এজোফ্যাঞ্জিয়াল কার্সিনোমা হতে পারে, এগুলো হতে পারে। তেমনি লিম্ফ গ্ল্যান্ডের যে ফুলে ফুলে যায় লিম্ফোমা, সেটাও 2 বয়সেই হতে পারে। এটা গেল হচ্ছে বয়সের ব্যাপারটা। আর রিগার্ডিং দ্য সেক্স, কাদের বেশি হয়ে থাকে, যেমন আমরা বলেছি যে আমাদের যে এই ক্যান্সার গুলো পুরুষ মানুষেরই বেশি হয়ে থাকে। কেন? যদি আমরা লক্ষ্য করে থাকি, আপনারা খেয়াল করে দেখবেন যে পুরুষ মানুষরাই বেশি ধূমপান করছে, অ্যালকোহল, তামাক, জর্দা, পান এগুলো বেশি খাচ্ছে। আর ক্যান্সারের যে কতগুলো ফ্যাক্টর ছিল তার মধ্যে আমি আগে বলি নাই, কিছু ফ্যাক্টর আছে যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন আমাদের পরিবেশের দূষণ, অ্যাসবেস্টোসিস, এসব হতে পারে। তারপরে যারা আমরা কাজ করছি, আমাদের যে কর্ম পরিবেশ, অর্থাৎ যারা মেহগনি কাঠের শিল্পে কাজ করছে, অর্থাৎ এই যে কাঠের যে উড ডাস্ট, এগুলো কিন্তু আমাদের নাকের ভিতর দিয়ে যখন যায় তখন আমাদের কিন্তু
সাইনোনাজাল ম্যালিগন্যান্সি করে থাকে। তারপরে আমরা যে খাবার খাচ্ছি, অনেক সময় যেই খাবারে লবণ বেশি থাকে, যে খাবারটা আমরা টিনের মধ্যে প্যাকেট করে রাখি, টিনের মধ্যে আমরা টিনজাত খাবার, সেগুলোতে দেখা যাচ্ছে ক্যান্সার হতে পারে। বিশেষ করে যে তুমি যে এখনই বলেছো নাইজোফেঞ্জিয়াল ক্যান্সার, এই নাইজোফেঞ্জিয়াল ক্যান্সারের ক্ষেত্রে আরেকটা ভাইরাস কাজ করে। সেই ভাইরাসটার নাম হচ্ছে ইবি ভাইরাস, এপস্টেইন-বার ভাইরাস। এপস্টেইন-বার ভাইরাস, এই নাইজোফেঞ্জিয়াল ক্যান্সারটা কিন্তু অদ্ভুত ভাবে চায়নাতে বেশি হয়। যেমন আমাদের এই করোনাটা চায়না থেকে এসেছে, আমাদের এই করোনা কিন্তু চায়না থেকে উৎপত্তি হয়ে আমাদের সব সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ঠিক তেমনি চায়না গন্ডাং প্রভিন্সে নাইজোফেঞ্জিয়াল ক্যান্সার সবচেয়ে বেশি হয়। এবং এখানকার লোক যখন আমেরিকা চলে যায় বা ইউরোপে চলে যায়, এই যে ইমিগ্রেন্ট, তাদের মধ্যেও সেই হারটা বেশি। কিন্তু নাইজোফেঞ্জিয়াল ক্যান্সারটা আমেরিকাতে, ইউরোপে আসলে অন্য মানুষের কম, ইমিগ্রেন্টদের বেশি। কিন্তু নাইজোফেঞ্জিয়াল কার্সিনোমা আমাদের বাংলাদেশে, তারপরে আমাদের এই ইন্ডিয়াতে, পাকিস্তানে বেশি হয়। এখানে দেখা যাচ্ছে নাইজোফেঞ্জিয়াল ক্যান্সারের জন্য আমার ভাইরাস রয়েছে, এপস্টেইন-বার ভাইরাস ইম্পর্টেন্ট ফ্যাক্টর, একটা বংশগত ফ্যাক্টর রয়েছে। আর হচ্ছে যে ধূপ ধুনা, আমরা বলি না যে আগরবাতি ধোঁয়া, জস্টিক, এগুলোর যে ধোঁয়াগুলো, এটাও আমাদের ক্যান্সারের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যেটা টিন জাতীয় খাবার, প্যাকেট জাতীয় খাবার। আর তাছাড়া কিন্তু আর একটা অ্যাজ হোল কমন হচ্ছে যে যদি রেডিয়েশন হয়, অর্থাৎ যে বিকিরণ হয়, তাহলে কিন্তু ক্যান্সার হয়ে থাকে, সারা বডিতে হতে পারে। যেমন আমরা দেখেছি যখন দ্বিতীয় মহাযুদ্ধে জাপানের হিরোশিমা নাগাসাকিতে অ্যাটম বম বাস্ট হয়েছিল, তারপরে সেখানকার মানুষরা কিন্তু অত্যন্ত অধিক হারে ক্যান্সার আক্রান্ত হয়েছিল। তেমনি ভাবে সর্বশেষ যখন চেরনবিলে যখন নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট ঘটলো, সেই এলাকাতেও কিন্তু পরবর্তীতে ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি ঘটেছিল। অর্থাৎ রেডিয়েশনটা ইম্পর্টেন্ট, রেডিয়েশনটা স্পেসিফিক্যালি মোর ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর দ্য salivary gland tumor and cancer, থাইরয়েড ক্যান্সার, এটার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা বলছিলাম যে আমরা নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার সম্বন্ধে কথা বলছিলাম। তাহলে নাকের পিছনে একটা মাংস গ্রো করবে, আস্তে আস্তে বড় হয়ে নাকের দিকে আসবে, অনেক সময় ব্রেনের দিকে চলে যাবে। অর্থাৎ যদি নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার হয়, তার লক্ষণটা কি হতে পারে? একটা লোক বলতে পারে যে আমার নাকটা বন্ধ বন্ধ মনে হচ্ছে, আমার নাক বন্ধ হচ্ছে, আমি নাকে গন্ধ কম পাচ্ছি, আমার নাক দিয়ে রক্ত পড়ছে, আমার নাক দিয়ে রক্ত পড়ছে, আমার কানটা বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে, আমার গলার মধ্যে একটু ফুলে ফুলে গেছে লিম্ফ নোড। আর নাইজোফেঞ্জিয়াল ক্যান্সার যেহেতু ব্রেনের দিকে চলে যায়, অনেক সময় বিভিন্ন নার্ভ গুলোতে পলসি বা প্যারালাইসিস হয়ে থাকে। এগুলো হচ্ছে নাইজোফেঞ্জিয়াল ক্যান্সারের একটা লক্ষণ সমূহ। এই এই ক্যান্সার চিকিৎসা হচ্ছে ইম্পর্টেন্ট কি, যে আমরা একটা ডায়াগনোসিস করবো কিভাবে। যদি আমরা নাক কান গলা ভালো করে পরীক্ষা করি, তাহলে আমরা দেখতে পারি যে ভিতরে অনেক সময় একটা ক্যান্সারের টিস্যু দেখা যাচ্ছে, ম্যাস দেখা যাচ্ছে, অ্যাজাল ব্যাস। তখন আমরা সেখান থেকে বায়োপসি নেই, বায়োপসি করলে আমাদের ধরা পড়ে নাইজোফেঞ্জিয়াল ক্যান্সার। সেক্ষেত্রে আমরা এটা, তখন আমরা চিকিৎসা কি, বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে এটা রেডিওথেরাপি। থাইরয়েড যেমন বলেছিলাম সার্জারি করতে হবে, এখানে নাইজোফেঞ্জিয়াল ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলেছি যে আমরা রেডিওথেরাপি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট, এবং রোগীরা অনেক ভালো হতে পারে। তবে এই নাইজোফেঞ্জিয়াল কার্সিনোমার ক্ষেত্রে আমরা অনেক সময় স্ক্রিনিং করি, স্ক্রিনিং, যেমন আমাদের মহিলাদের ক্ষেত্রে আমরা সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং করে থাকি, তেমনি আমরা এই নাইজোফেঞ্জিয়াল ক্যান্সারের জন্য স্ক্রিনিং করতে গেলে আমরা, এই যে বলেছিলাম কারণ ছিল একটা এপস্টেইন-বার ভাইরাস, এই ভাইরাসের আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি দিয়ে আমরা স্ক্রিনিং করে থাকি। এটা হচ্ছে নাইজোফেঞ্জিয়াল ক্যান্সার। সেই সাথে যদি আমি বলি, নাকের যে সাইনাস গুলো রয়েছে, যদি সাইনাসের ক্যান্সার হয়, অর্থাৎ সাইনো নাজাল ম্যালিগনেন্সি হয়, সেক্ষেত্রে কিন্তু লক্ষণগুলো প্রায় একই রকম। নাক বন্ধ বন্ধ হতে পারে, নাজাল অবস্ট্রাকশন হতে পারে, নাক দিয়ে রক্ত আসতে পারে, নাকে ঘ্রাণ শক্তি কমে যেতে পারে, সর্দি হাঁচি এগুলো বেশি হতে পারে, তারপরে তার এখানে ফুলে যেতে পারে, চোখের সমস্যা হতে পারে, চোখে দেখতে অসুবিধা হতে পারে, ওজন কমে যেতে পারে। এগুলো সবই হচ্ছে সাইনোনাজাল ম্যালিগনেন্সি। তারপরে একটা হা করলে অনেক সময় ভিতর দিকে মাংস ঝুলে পড়তে পারে, নাকে কিছু মাংস দেখা যেতে পারে, এগুলো সব সাইনোনাজাল ম্যালিগনেন্সি। সেক্ষেত্রে আমরা কি করি, আমরা সেক্ষেত্রে আমরা নাক কান গলা পরীক্ষা করে বায়োপসি নিয়ে ভিতর থেকে নিয়ে, আমরা যখন বায়োপসি করে যদি আমরা পাই পজিটিভ পাই, সেক্ষেত্রে আমরা সাইনোনাজাল ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমরা
প্রথমে অপারেশন করি, পরবর্তীতে আমরা রেডিওথেরাপি দিই। আর নাইজোফেঞ্জাল কার্সিনোমার ক্ষেত্রে আমরা সাধারণত সরাসরি রেডিওথেরাপি দিই, অর্থাৎ ট্রিটমেন্ট মডালিটি ভিন্ন। অ্যাজ এ হোল যদি আমি বলি হেড নেক ক্যান্সারের ট্রিটমেন্ট মডালিটি কি, একটা হচ্ছে সার্জারি, একটা হবে রেডিওথেরাপি, একটা হতে পারে কেমোথেরাপি, একটা হতে পারে এই ধরনের। তবে আসল কথা হচ্ছে যে হেড নেক ক্যান্সারের ট্রিটমেন্ট আসলে এটা একটা সমন্বিত উদ্যোগ। ইট ইজ এ মাল্টি ডিসিপ্লিনারি এফোর্ট। শুধুমাত্র আমি যে অপারেশন করবো সার্জন তাহলে হবে না, এটা টিম ওয়ার্ক হবে। সেখানে আমার সার্জন থাকবে, মেডিকেল অনকোলজিস্ট থাকবে, এন্ডোক্রাইন বিশেষজ্ঞ থাকবে, রেডিওথেরাপি বিশেষজ্ঞ থাকবে, তারপরে নিউট্রিশন স্পেশালিস্ট থাকবে, ইভেন একজন সাইকোলজির যে বিশেষজ্ঞ উনিও থাকবে, হ্যাঁ, ফিজিক্যাল মেডিসিনের লোকজন তারাও থাকবে। কেননা একটা মানুষকে যখন আমি বলবো যে আপনার ক্যান্সার হয়েছে, তখন তো সে প্রথমেই তো একেবারে আকাশ ভেঙে পড়বে তার মাথায়, সে তখন সাইকোলজিক্যালি সে ভেঙে পড়বে। তখন তাকে আমাকে সাহস দিতে হবে, তাকে আমাকে বুঝাতে হবে, এই জন্য তখন তার একটা মেন্টাল সাপোর্টের প্রয়োজন হবে। তারপরে তার নিউট্রিশনাল স্ট্যাটাস দেখতে হবে, তাকে অপারেশন করলো তার ফলো আপ লাগবে, সবকিছুই লাগে। এই জন্য আমি বলেছি যে টিউমার ক্যান্সার এটা যে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে আমাদেরকে একটা টিম এফোর্ট করে আমাকে চিকিৎসা করতে হচ্ছে এখানে। কারণ আরেকটা কথা যে ইম্পর্টেন্ট, ক্যান্সার মানে শুধু আমি যে অপারেশন করলাম, রেডিওথেরাপি দিলাম, শেষ হয়ে গেল তা না, তাকে কিন্তু ফলো আপে থাকতে হবে। তাকে আমরা তাকে আমরা কিছুদিন পর তাকে আমরা চেক আপ করবো, তার ক্যান্সারটা কি অবস্থা, সম্পূর্ণ নির্মূল হয়েছে কিনা, অর্থাৎ তাকে অনেকদিন ফলো আপে থাকতে হয়। সাধারণত আমরা বলি ক্যান্সার চিকিৎসা শেষে যদি রোগীটি 5 বছর বা 10 বছর যদি একদম ভালো থাকে, তখন আমরা বলি তার ক্যান্সার সার্ভাইভাল রেট কত, প্রগনোসিস কত, এভাবে আমরা হিসাব করি। ধন্যবাদ স্যার। আসলে আপনি এত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত বলছেন যে দর্শকদের অনেক প্রশ্নের উত্তরই আপনার কাছ থেকে মানে তাদের প্রশ্ন করা ছাড়াই পেয়ে যাচ্ছে। কারণ একটা ক্যান্সারের রোগীর সবসময় চিকিৎসা নেওয়ার সময় একটা কমন প্রশ্ন থাকে যে চিকিৎসার পরে আমি কতদিন বাঁচবো বা আমার লাইফ এক্সপেক্টেন্সিটা কিরকম হবে, যেটা স্যার সুন্দর করে বলে দিলেন যে তার ফলো আপের মাধ্যমে আমরা তাকে একসময় বলতে পারবো তার এক্সপেক্টেন্সিটা কেমন হবে বা তার তাছাড়া এগুলো তো স্যার ক্যান্সারের স্টেজিং এর উপরও নির্ভর করবে যে সে কি স্টেজে আসলে কিভাবে চিকিৎসাটাকে দিতে পারবে। স্যার আমি আর কিছু ব্যাপার মানে এখান থেকে এইটার সাথে রিলেটেডলি অন্য কিছু ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে আমাদের এই নাক কান গলা ক্যান্সারের জন্য জাতীয়ভাবে কি কোনো অ্যাওয়ারনেস এর জন্য আমরা কোনো হেড নেক সার্জারি কোনো একটা ডে পালন করি বা অ্যাওয়ারনেস এর জন্য আমরা আমাদের এরকম কোনো কিছু কি আমরা করি না? খুবই সুন্দর প্রশ্ন করেছো। আমরা আসলে আমাদের আমরা বাংলাদেশে কিন্তু সবসময় বিভিন্ন দিবস আমরা পালন করে থাকি। আসলে আমরা আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বিভিন্ন দিবস আমরা পালন করি। যেমন ন্যাশনাল ক্যান্সার অ্যাওয়ারনেস ডে আমরা পালন করি মার্চ মাসে। তারপরে আমরা মনে করো যে জাতীয় কণ্ঠ দিবস পালন করি, জাতীয় শ্রবণ দিবস পালন করি। এমনি ভাবে শুধু আমরা না, বিভিন্ন সোসাইটি, আমরা ডাক্তাররা বিভিন্ন সাবজেক্ট তারা সেভাবে পালন করে থাকে। আমরা যেমন আমাদের যে গত মাসেই ছিল যে ক্যান্সার অ্যাওয়ারনেস দিবস, সেখানে আমরা বলেছি ইয়েস উই ক্যান। আমরা আমাদের একটা প্রতিপাদ্য স্লোগান ছিল ইয়েস উই ক্যান, হ্যাঁ আমরা একসাথে পারি। অর্থাৎ আমরা বলতে চাই আমাদের ক্যান্সারের রোগীকে যে আপনি হতাশ হবেন না, আপনি ভয় পাবেন না, আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, আমাদের সাথে পরামর্শ করবেন, আমাদের কাছে যোগাযোগ রাখবেন, তাহলে নিশ্চয়ই আপনি ইনশাল্লাহ যথাযথ চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হবেন। আমি একটা কথা বলতে চাই যে আমরা এমন হতে পারে সামটাইমস if we treat a cancer we may fail, we may win, but if we treat a cancer patient we have to win, we must win. অর্থাৎ আমরা ক্যান্সারের পেশেন্টকে সেইভাবে যত্ন সহকারে চিকিৎসা করব, তাকে মেন্টাল সাপোর্ট দিব, যাতে সে মনে করে, সে যাতে সন্তুষ্ট হয় যে না আমার চিকিৎসা হয়েছে, ডাক্তার সাহেবরা সবাই চেষ্টা করেছে, অতএব তাতেই সে খুশি হবে। অর্থাৎ আমি ক্যান্সার ট্রিটমেন্ট করলে আই ক্যান উইন অর আই ক্যান ফেইল,
বাট আই হ্যাভ টু উইন এ ক্যান্সার পেশেন্ট। আমি কথাটা আমি আসলে জানি না বুঝতে পারলাম কিনা। হ্যাঁ, স্যার খুব সুন্দর কথা। হ্যাঁ হ্যাঁ, আর আমরা বারবার সেখানে বলেছি যে আমরা এই সমস্ত যখন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি তখন আমরা আমাদের ঢাকা মেডিকেলে আমি আছি, আমরা সেখানে র্যালি করি, সেখানে আমরা লিফলেট বানাই, সেখানে বাংলায় সুন্দর করে লিখে দেই যে কি কি কারণে ক্যান্সার হচ্ছে। যেমন 2-3টা কথা, আপনারা ধূমপান বন্ধ করবেন, পান বন্ধ করবেন, পান তামাক জর্দা বন্ধ করবেন, অ্যালকোহল বন্ধ করবেন। এই কথাগুলো আমরা লিফলেট আকারে আউটডোরে সবাইকে দেই, রোগীদেরকে দেই, এগুলো বলি। আর আমি কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের দিকে হাত দিইনি, সেটা হচ্ছে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার। এই সম্বন্ধে আমার একটু বলা হয়নি। আমাদের আরেকটা চ্যাপ্টার আমি বাদ দিয়েছি, যে হেডেক বলতে গিয়ে আমি কানের ক্যান্সারের কথা বাদ দিয়েছিলাম। কানের কিন্তু ক্যান্সার হতে পারে। যেটা আরেকটা মধ্যে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার। ল্যারিংস বা কণ্ঠনালী, ভোকাল কর্ড, ভোকাল বক্স, ভয়েস বক্স, যেখানে আমাদের শব্দ উচ্চারণ হচ্ছে, শব্দ কণ্ঠ। আমি যদি চিন্তা করি যে কথা যে আমরা বলছি, যারা খুব বেশি কথা বলে, দ্রুত জোরে জোরে চিৎকার চেঁচামেচি করে, তা আমরা দেখি তাদের কিন্তু কণ্ঠনালী বা ভোকাল কর্ডে কিছু প্রবলেম হতে পারে। আমরা বলি ভোকাল কর্ডের মধ্যে, সেটা হচ্ছে নডিউল বা পলিপ হতে পারে। যারা উচ্চস্বরে গান করে, উচ্চস্বরে চেঁচামেচি করে, হকার, রাজনীতিবিদ বা টিচাররা, তাদের ক্ষেত্রে অনেক সময় ভোকাল কর্ডে পলিপ হতে পারে। এই পলিপটা কিন্তু ক্যান্সার না, এটা হচ্ছে ক্যান্সারের আগের স্টেপ, বিনাইন। হ্যাঁ, এটা হচ্ছে ভোকাল কর্ড পলিপ। কিন্তু আবার যারা এই সমস্ত আছে, প্লাস যারা তার সাথে আবার অ্যালকোহল এবং ধূমপান করছে, এবং যাদের অনেকের সাথে আবার এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, জ্যাড, এগুলো আছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ল্যারিঞ্জিয়াল ক্যান্সার বা কণ্ঠনালীতে ক্যান্সার হয়ে থাকে। কণ্ঠনালীতে ক্যান্সার হওয়ার বিষয়টা কি? লক্ষণটা হচ্ছে একটাই, যে গলার স্বর বসে যাওয়া বা ভেঙে যাওয়া, কণ্ঠ ভেঙে যাওয়া বা বসে যাওয়া। একটা মানুষের কণ্ঠস্বর চেঞ্জ হয়েছে 6 উইক, একটা মানুষের কাশি হচ্ছে বারবার, কাশি ভাঙছে না, থামছে না, এই ক্ষেত্রে আপনারা অবশ্যই একজন নাক গলা ডাক্তারের সাথে দেখাবেন। আর আপনার ভিতরে ভালো করে পরীক্ষা করে দেখবে যে আপনার ল্যারিংসে কোনো খারাপ কিছু হচ্ছে কিনা। কারণ ল্যারিঞ্জিয়াল ক্যান্সারের ক্ষেত্রে আমাদের এরকম ভয়েস চেঞ্জ হয়ে যায়, তারপরে কাশি হতে পারে, গলায় একটু ব্যথা হতে পারে, ডিসকমফোর্ট হতে পারে, হ্যাঁ, সেই সাথে ওজন কমতে পারে। এগুলো যদি আমরা প্রাথমিক বিভাগে নির্ণয় করতে পারি, তাহলে আমরা ল্যারিঞ্জিয়াল ক্যান্সারে আমরা কখনো কখনো অপারেশন করি, কখনো কখনো আমরা রেডিওথেরাপি দেই, কখনো কম্বাইন্ডলি করি, করে মানুষটা একদম ভালো করতে পারি। আর স্যার আরেকটা বিষয় যেটা বলছিলেন আপনি, কানের ক্যান্সারের কথা, যে কানের কানের ক্যান্সারের ব্যাপারেও কিছু সিমটম বা কি কি ক্যান্সার কমনলি হতে পারে, দর্শকদেরকে সেই ব্যাপারে একটু বলুন। কানে আমাদের তো কমন একটা সমস্যা হচ্ছে যে কান পাকা রোগ, তাই না? আমরা দেখেছি কান পাকা রোগ। এই কান পাকা রোগে মানুষের কি হয়, কান দিয়ে পানি বা পুজ আসে এবং সে একটু কানে কম শুনে। এটা কিন্তু আমার কাছে অনেক কমন, 10% মানুষই এরকম বাংলাদেশে আমরা পেয়ে থাকি। এখন কোন কোন ক্ষেত্রে দেখা যায় যখন একটা মানুষের এই ধরনের অনেক দিন রয়ে যায়, অনেক দিন দীর্ঘদিন কান পাকা থাকলে অনেক সময় তাকে সেখান থেকে ক্যান্সার হতেও পারে, অথবা অন্যভাবে ক্যান্সার কানের মধ্যে মিডিল ইয়ারে ম্যালিগনেন্সি, এটা হচ্ছে আমরা বলি যে স্কোয়ামাস সেল ক্যান্সার হতে পারে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে কান দিয়ে, তার কানে দিয়ে রক্ত আসতে পারে। নর্মালি কান পাখাতে সাধারণত পানি বা পুজ আসে, কিন্তু রক্ত কম আসে সেখানে। কিন্তু যদি কানের ক্যান্সারের কথা হয়, আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কানে প্রচন্ড ব্যথা, ব্যথাগুলো ভালো হতে চায় না, তারপরে কান দিয়ে রক্ত আসছে, বেশি গন্ধযুক্ত ডিসচার্জ হচ্ছে, সেই সাথে মাথা ব্যথা হচ্ছে, সেই সাথে অনেক সময় ফেসিয়াল নার্ভ অ্যাটাক করে গিয়ে মুখ বাঁকা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে কানের ক্যান্সারের ক্ষেত্রে লক্ষণ। সেই ক্ষেত্রে কানের আমরা অপারেশন করে থাকি, কখনো কখনো রেডিওথেরাপি দিয়ে থাকি। এটা গেলো কানের ক্ষেত্রে। আর একটা কমন বাদ দিলাম, সেটা হচ্ছে টনসিল, যেটা আমরা বলছি, আমাদের যেমন কমন একটা টনসিলাইটিস, অনেক সময় টনসিলের মধ্যেও কিন্তু ক্যান্সার হতে পারে। আমি সবাইকে বলতে চাই, আপনার এই ডাক্তারবাড়ির প্রোগ্রামের মাধ্যমে, তোমার মাধ্যমে,
যে আপনারা গলায় একটু ব্যথা হলো তাহলে ভাববেন না যে ক্যান্সার হয়ে গেল। ক্যান্সার আসলে কি, সরি, আমাদেরকে স্যার অনেক সুন্দর করে বুঝাচ্ছিলেন যে নাক কান গলায় কি কি ধরনের ক্যান্সার হতে পারে, এই ক্যান্সারের লক্ষণ কি কি হতে পারে, এবং এই ধরনের ক্যান্সার হলে আপনারা সবার প্রথমে কোথায় যোগাযোগ করবেন। এবং স্যার প্রথমে যে সুন্দর কথাটা বলেছে যে ক্যান্সার মানেই নো অ্যান্সার না, ক্যান্সার মানে হচ্ছে অনেক অনেক অ্যান্সার, এবং সেই অ্যান্সার নেওয়ার জন্য আপনাকে একজন নির্দিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং সেই ডক্টর আপনাকে প্রথমে আপনার হিস্ট্রি নিবে, আপনাকে এক্সামিনেশন করবে, তারপরে আপনাকে প্রয়োজন মতো কিছু ইনভেস্টিগেশন দিবে। সেই ইনভেস্টিগেশনের ফলাফল অনুযায়ী আপনাকে ডায়াগনোসিস করা হবে যে আপনার কি ক্যান্সার হয়েছে নাকি, সেই ক্যান্সারের চিকিৎসা কি কি আছে সে। তাহলে স্যারের সেই কথা স্যার বলছিলাম যে আপনার প্রথম থেকে যে ক্যান্সারের যে অনেক অনেক অ্যান্সার, সেটা আমরা এতক্ষণ পুরা অনুষ্ঠান জুড়ে বুঝতে পারলাম। ক্যান্সার মানে নো অ্যান্সার না, এবং ক্যান্সার হলেই যে আমার জীবন শেষ বা আর জীবনের এই বুঝি শেষ হয়ে গেল সেরকম কোনো কিছু ভাবা যাবে না। মনে শক্তি রাখতে হবে এবং নির্দিষ্ট বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, এবং তাকে হিস্ট্রি, এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনারা ডায়াগনোসিস করে তার চিকিৎসা শুরু করবেন। স্যার আমার আরেকটা প্রশ্ন যে এই নাক কান গলার ক্যান্সার মানে সারা ওয়ার্ল্ড ওয়াইড এর ক্ষেত্রে বা সেখানে তাদের সাথে যদি তুলনা করি, বাংলাদেশে স্যার এইটার প্রিভিলেন্সটা কেমন, বাংলাদেশে কেমন স্যার নাক কান গলার ক্যান্সার? আপনারা তো স্যার অনেক চিকিৎসা করেন এই ক্যান্সারগুলোতে। খুবই ভালো একটা কোশ্চেন করেছো। বাংলাদেশটা অনেক বেশি। কারণ কি, আমার দুঃখ লাগে যে যেখানে পশ্চিমা বিশ্ব তারা আজকে তারাই কিন্তু সিগারেট শুরু করেছিল, তারাই চা শুরু করেছিল। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু আগে চা খেত না। যখন আমাদের এই ইংল্যান্ডের লোকজন যখন আমাদের বাংলাদেশে এসেছিল, তাই কিন্তু চা নিয়ে আসছিল, সিগারেট নিয়ে আসছিল। ইউরোপের লোকজন তারা অনেক অ্যাওয়ার হয়েছে, তারা অনেক স্বাস্থ্য সচেতন হয়ে তারা ধীরে ধীরে ধূমপান থেকে কমিয়ে নিয়ে এসেছে। কিন্তু আমাদের দেশে দুঃখজনক ভাবে বলতে লজ্জা লাগছে, আমাদের দেশে ধীরে ধীরে এই যে ধূমপানের পার্সেন্টেজটা বাড়ছে, স্মোকিং বাড়ছে, অ্যালকোহল বাড়ছে, পান তামাক জর্দা বাড়ছে। আমি আমার লোকদেরকে বলি যে মা আপনি কেন পান খাচ্ছেন, বলে গলা ভাল লাগে না, চাবাতে ইচ্ছা করে। তাহলে চুইংগাম খান। রোগীরা হাসে। আসলে প্লাস আরেকটা কথা আমি বলি তোমাকে, আমাদের মানুষরা না ঠিক মতো টুথব্রাশ করে না, ঠিক মতো মুখ পরিষ্কার করে না, তাদের মুখে গন্ধ হয়। তারা এই গন্ধটাকে দূর করার জন্য ভাবে তারা একটু সুগন্ধিযুক্ত পানের মশলাগুলো খায়, এতে কিন্তু আরো ধীরে ধীরে ক্ষতি হচ্ছে। তা আমরা অ্যাজ হোল বলতে পারি যে আমাদের দেশে ওরাল ক্যান্সার, হেডেক ক্যান্সারটা বেড়ে যাচ্ছে, ইউরোপিয়ান কান্ট্রি চেয়ে বেশি হচ্ছে। কেন? যেহেতু আমাদের এই যে খারাপ তিনটা জিনিস, স্মোকিং, পান তামাক জর্দা অ্যালকোহল, এগুলো আস্তে আস্তে বাড়ছে। তো এখন আমি সবসময় চেষ্টা করছি, আমরা যখনই কোনো প্রোগ্রাম করি, যখনই কোনো টিভিতে বা ইউটিউবে কোনো প্রোগ্রাম করি, আমরা আমাদের দর্শকদেরকে বিনীতভাবে বলি, আপনারা যখন কেউ সিগারেট কিনতে যাবেন, আপনার সিগারেটের প্যাকেটটা কি খেয়াল করে দেখেছেন? সিগারেটের প্যাকেটে কি লেখা আছে? প্যাকেটে লেখা আছে যে ধূমপান মৃত্যুকে ডেকে আনে। আগে বলা হতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আগে বলা হয়েছে, কিন্তু এখন স্পষ্টভাবে বলা হচ্ছে ধূমপান ক্যান্সার করে, এবং সেখানে ছবিও থাকছে। সুতরাং আপনারা নিজেকে রক্ষা করুন। আপনি একজন ব্যক্তি, আপনি কিন্তু একা নয়। আপনার ক্যান্সার হওয়া মানে কিন্তু আপনি একা আক্রান্ত হলেন না, আপনার সাথে আপনার পরিবার, আপনার ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেননা সবাই ক্যান্সারের, আপনি ক্যান্সারে আক্রান্ত হলে আপনাকে চিকিৎসা করতে সবাই ছুটে আসবে, তাদের টাকা পয়সা খরচের চিন্তা ভাবনা করবে, বিশাল ব্যাপার হয়ে যাবে। সুতরাং আপনি নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান, আপনি সবাইকে বাঁচতে সাহায্য করুন, আপনি নিজে স্বাস্থ্যবিধি মেনে চলুন, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ স্যার। স্যার তো আসলে অনেক ব্যস্ত মানুষ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো এমন একটা জায়গায় এত গুরুত্বপূর্ণ পদে আছেন। এছাড়াও স্যার ইএনটি সোসাইটির জয়েন্ট সেক্রেটারি হিসেবে আছেন। এত ব্যস্ততার মাঝেও এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এতখানি সময় দেওয়ার জন্য স্যার অনেক ধন্যবাদ। আর দর্শক মন্ডলী এই সময় দিয়েছেন স্যার, আপনাদেরকে যে অ্যাডভাইস গুলা দিয়েছেন সেগুলো আপনারা নিজেদের মধ্যে ধারণ করবেন। আপনার এবং নিজের মধ্যে ধারণ করা, পালন করা ছাড়াও যতটুকু সম্ভব আশেপাশের মানুষকেও এই তথ্যগুলা দিবেন, তাহলেই আমরা আমাদের অনুষ্ঠানের সার্থকতা পাবো।
তো অনুষ্ঠানের শেষে স্যার আপনাকে বলবো যে আপনি যদি এক কথায় কিছু টেক হোম মেসেজ আমাদের দর্শকদেরকে দিতে চান প্রতিরোধ এবং প্রতিকার করার জন্য নাক কান গলার ক্যান্সার। তোমাকে অসংখ্য ধন্যবাদ দিনা। আমি শুধু আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা অনুগ্রহ করে নিজের বিবেককে প্রশ্ন করুন, আমি কি সুস্থ থাকবো নাকি আমি ক্যান্সারে আক্রান্ত হব। তিনটা জিনিস আপনি পরিত্যাগ করুন। ধূমপান আপনি একদম বন্ধ করতে হবে, পান তামাক জর্দা একদম বন্ধ করতে হবে, অ্যালকোহল বন্ধ করতে হবে, আর আমাদের নর্মাল স্বাস্থ্যবিধি মানতে হবে। আর একটা কথা মনে রাখবেন, আপনি যখন সিগারেট খাচ্ছেন আপনি কিন্তু নিজে আক্রান্ত হচ্ছেন, সেই সাথে আপনার পাশে যে স্ত্রী, আপনার শিশু, তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে। আপনাকে বলা হচ্ছে অ্যাক্টিভ স্মোকার, আর আপনার পাশে যারা রয়েছে তারা কিন্তু প্যাসিভ স্মোকার। প্যাসিভ যারা স্মোকার তারাও কিন্তু আক্রান্ত হচ্ছে ক্যান্সারে। সুতরাং আমরা ধূমপান, মদ্যপান এবং পান তামাক জাতীয় সব বন্ধ করব। আমি নিজে সুস্থ থাকবো, আমরা সবাই থাকবো, আমরা সুন্দর বাংলাদেশ করব। এই বলেই আমি আমার আজকের এই ছোট্ট একটু আলোচনা শেষ করব। যদি আমার এই সামান্য আলোচনার মধ্যে দিয়ে আপনাদের কারো কোনো উপকার হয়, তাহলে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করব। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। রমজান এসেছে, রমজান আমাদের ত্যাগ তিতিক্ষা এবং সংযম শিক্ষা দিচ্ছে। যেটা দিনা বলেছে, আমরা কিন্তু এই সংযমটা মেনে চলবো, এই স্বাস্থ্যবিধি মেনে চলবো, আমরা করোনাকে অবশ্যই জয় করব। আপনার করোনা টিকা নিবেন, আমরা 2টা ডোজ টিকা নিয়েছি, আমরা এখনো ভালো আছি। আমরা সবাই সবার জন্য দোয়া করব। ইনশাআল্লাহ কোনো একবার আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রসঙ্গত স্যার বলতে চাই আপনাকে অনেকেই ধন্যবাদ জানিয়েছে এই অনুষ্ঠানের জন্য এবং অনেকে অনেক কিছু জানতে পেরেছে আপনার মাধ্যমে। আমাদের দর্শক বন্ধুটি অনেকেই স্যার যেহেতু বিষয়টা কঠিন হয়তোবা দর্শকরা ওভাবে প্রশ্ন করতে পারেনি, আলোচনা শুনেছে, কিন্তু অনেক দর্শকই আপনাকে অনেক ধন্যবাদ দিয়েছে, শুভকামনা দিয়েছে, বারবারই ধন্যবাদ দিয়েছে। মইনুল ইসলাম, ফারহানা হোসেন, আহমেদ হোসেন, সুলতানা নিগার, সাবরিনা ভুইয়া, চামিদা, প্রত্যেকটি দর্শক স্যার আপনাকে ধন্যবাদ দিয়েছে এরকম একটি গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আর প্রসঙ্গত আরেকটা কথা বলতে চাই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা উদ্বোধন কিন্তু আমাদের স্যারই করেছেন। স্যারকে দিয়েই আমরা টিকা দিয়ে এবং স্যারের হাত ধরেই হচ্ছে আমরা পিছনে পিছনে যে সবাই টিকা দিয়েছি। স্যার যদি আমাদেরকে সাহস না দিত হয়তোবা আমরা শুরু করতে পারতাম না স্যার। সেজন্য সুযোগ হয় নাই, আজকে সুযোগ পেলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ স্যার তোমাকে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আর মানে দর্শকরা তো আছেই, পাশাপাশি স্যার আমি নিজেও অনেক কিছু জানলাম আজকের অনুষ্ঠানের মাধ্যমে এবং চেষ্টা করব এই জানাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে, অ্যাওয়ারনেস তৈরি করতে। এবং আমরা যেটুকু বুঝলাম যে আসলে অ্যাওয়ারনেসটাই আমাদেরকে, মানে এটা তো খুবই অ্যালার্মিং যে আস্তে আস্তে আমাদের দেশে এই ক্যান্সারটা বাড়ছে। এবং স্যার মাত্র 3টা জিনিস আমাদেরকে বললো যে এই 3টা জিনিস আমরা খুব ইজিলি মেনে চলতে পারি তাহলেই আমরা এই ক্যান্সারটাকে অনেকখানি দেখা যাবে যে কমিয়ে আনতে পারবো। হয়তোবা ভাইরাস ইনফেকশন সব বা কারো যদি কোনো জেনেটিক কোনো অসুবিধা থাকে বা হচ্ছে যেগুলো আননোন কজ ওগুলো হয়তো আমরা এড়িয়ে যেতে পারবো না, কিন্তু যেসব মডিফাই করা সম্ভব সেগুলো আমরা এড়িয়ে যাবো। স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বিশ্ব বাংলাকেও ধন্যবাদ। ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো একটা অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সবাই মিলে স্বাস্থ্যবিধি মেনে সবাই মিলে আমরা একসাথে ভালো